আচ্ছা, এমন একটা দেশের কথা ভাবা যাক যেখানে ফুটবল আসলে শুধু একটা খেলা না, রীতিমতো একটা উৎসব। মানে বিশ্বকাপ এলেই যে দেশের অলিগলি ছেয়ে যায় আর্জেন্টিনা ব্রাজিলের পতাকায়, অথচ সেই দেশেরই জাতীয় দলের ফিফার র্যাঙ্কিং প্রায় ২০০-র কাছাকাছি। এই যে অদ্ভুত একটা বৈপরীত্য, এর পেছনের কারণগুলোই আমরা আজ খুঁজে দেখব একজন জাতীয় বীরের গল্পের ভেতর দিয়ে। সালটা ছিল ২০০৩, সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সম্ভবত সবচেয়ে মনে রাখার মতো একটা দিন। আর এই দিনের মধ্যমণি ছিলেন গোলকিপার আমিনুল হক। কিন্তু মজার ব্যাপার হলো, এক নাটকীয় কারণে তার তো এই ম্যাচে খেলারই কথা ছিল না। একবার ভাবুন তো, জীবনের সবচেয়ে বড় সুযোগটা আপনার হাত থেকে প্রায় ফসকে যাচ্ছিল। আমিনুল হকের জন্য এই প্রশ্নটাই সত্যি হয়ে গিয়েছিল তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটার ঠিক আগে। চলুন ফেরা যাক সেই দিনের ঘটনায়। ফাইনালের দিন সকালবেলা হোটেলের টেনিস কোর্টে সতীর্থ ডিফেন্ডার নজরুল ইসলামের সাথে একটা ধাক্কা লাগে, আর আমিনুলের পাঁজরে লাগে মারাত্মক চোট। ব্যথাটা এতটাই বেশি ছিল যে তার ফাইনালে খেলা নিয়ে বিশাল একটা প্রশ্ন উঠে যায়। কোচ তো প্রায় ধরেই নিয়েছিলেন যে ব্যাকআপ গোলকিপারকেই খেলাতে হবে, কিন্তু আমিনুল অন্য ধাতুতে গড়া। তিনি জেদ ধরলেন খেলবেনই। দেশের মাটিতে ফাইনাল, আর তিনি খেলবেন না তা তো হতেই পারে না। প্রচণ্ড ব্যথা সহ্য করে পেইনকিলার ইনজেকশন নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নিলেন। তার দেশপ্রেম যে কী পর্যায়ের ছিল, এটা তার একটা দারুণ উদাহরণ। ম্যাচটা ছিল একেবারে রুদ্ধশ্বাস। রকুনুজ্জামান কাঞ্চনের গোলে বাংলাদেশ প্রথমে এগিয়ে গেলেও মালদ্বীপ কিন্তু গোল শোধ করে দেয়। খেলা গড়ায় টাই ব্রেকারে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তখন পিন পতন নীরবতা, হাজার হাজার দর্শকের নিঃশ্বাস প্রায় বন্ধ। সবার চোখ তখন একজনের দিকে, আর তিনি হলেন আমিনুল হক। এবং তিনি হতাশ করেননি। একটা দুর্দান্ত সেভ করে বাংলাদেশকে এনে দেন ইতিহাসের প্রথম ও একমাত্র বড় কোনো শিরোপা। আমিনুলের এই হিরোইজম তো একটা ইতিহাস, কিন্তু এটা গল্পের শেষ না, বরং শুরু। কারণ এই জয়ের পর প্রায় ২ দশক কেটে গেলেও বাংলাদেশ ফুটবলে এমন সাফল্য আর পায়নি। আর এখান থেকেই আমাদের আজকের আলোচনার মূল পর্বটা শুরু হচ্ছে। আচ্ছা, চলুন এবার এই অদ্ভুত ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করা যাক। একদিকে ফুটবলের জন্য মানুষের এত আবেগ, এত ভালোবাসা, আর অন্যদিকে জাতীয় দলের পারফরম্যান্স একদমই হতাশাজনক। এই দুটো জিনিস একসাথে কিভাবে হয়? এই বৈপরীত্যটা আসলেই অবাক করার মতো। বিশ্বকাপ এলে তো মনেই হয় না এটা বাংলাদেশ। আর্জেন্টিনা বা ব্রাজিলের সমর্থনে যে উন্মাদনা দেখা যায়, তার এক বিন্দুও কিন্তু জাতীয় দলের খেলা নিয়ে চোখে পড়ে না। আর ফিফার র্যাঙ্কিং সেই কঠিন বাস্তবতাকেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে। ব্যাপারটা এতটাই অদ্ভুত যে এখন এটা নিয়ে রীতিমতো একাডেমিক গবেষণা হচ্ছে। সমাজবিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন কেন এবং কিভাবে এই ফুটবল জ্বর একটা দেশের সংস্কৃতির এমন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। সমাজবিজ্ঞানের ভাষায় যদি বলি, এই ফুটবল জ্বর আসলে এক ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম। মানে এই যে ভিনদেশি পতাকা বা জার্সি, এগুলো আসলে শুধু কাপড় না, এগুলো এক একটা চিহ্ন। আর এই চিহ্নগুলো দিয়েই মানুষ একে অপরের সাথে জুড়ে যায়, একটা কমিউনিটি তৈরি করে, একসাথে উৎসব করে। মজার বিষয় হলো, এই আবেগের কিন্তু কিছু ইতিবাচক এবং বাস্তব ফলাফলও আছে। অর্থনীতি থেকে শুরু করে কূটনীতি পর্যন্ত। আর্জেন্টিনা আর ব্রাজিলের প্রতি এই সমর্থন বাংলাদেশকে বেশ কয়েকটা দিক থেকে সাহায্য করেছে। আর ৪৫ বছর পর আর্জেন্টিনার দূতাবাস আবার ঢাকায় চালু হওয়াটা তো এর সবচেয়ে বড় উদাহরণ। তবে এই উন্মাদনার একটা বিপজ্জনক দিকও আছে। বিশ্বকাপের সময় ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে মারামারি, সংঘর্ষ, এমনকি মৃত্যুর মতো দুঃখজনক ঘটনাও কিন্তু ঘটেছে, যা এই লাগামহীন আবেগের একটা অন্ধকার দিক সামনে নিয়ে আসে। চলুন আবার আমিনুল হকের কাছে ফেরা যাক। মাঠের সেই নায়ক এখন এক নতুন ভূমিকায়। খেলোয়াড়ি জীবন শেষে তিনি এখন দেশে ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য লড়ছেন। আর তার লড়াইটা রাজনীতির বিরুদ্ধে। এটাই তো আসল প্রশ্ন, তাই না? দেশের মানুষের এত ভালোবাসা, এত উন্মাদনা, তারপরও জাতীয় দলটা কেন এগোতে পারছে না? আমিনুল হক কিন্তু এর কারণ হিসেবে একটা নির্দিষ্ট দিকেই আঙুল তুলেছেন। আমিনুলের এই পরিবর্তনটা সত্যিই দারুণ। একসময় যিনি দেশের গোল পোস্ট আগলে রাখতেন, আজ তিনিই দেশের পুরো ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাব থেকে মুক্ত করার জন্য লড়াই করছেন।
আমিনুলের মূল অভিযোগটা হল দেশের ক্রীড়া সংস্থাগুলোতে যোগ্য ক্রীড়া সংগঠকদের বসানো হয়নি, বরং রাজনৈতিক বিবেচনায় দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। আর তার মতে এই অযোগ্য নেতৃত্বের কারণেই দেশের খেলাধুলার এই বেহাল দশা। আমিনুলের এই একটা কথাতেই তার পুরো লড়াইটার উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। তিনি এমন একটা সিস্টেম চান যেখানে খেলাধুলার সিদ্ধান্ত নেবেন খেলোয়াড় এবং যোগ্য সংগঠকরা, কোনো রাজনৈতিক শক্তি নয়। তাহলে সমাধান কি? শুধু সমস্যাটা বললেই তো হবে না, সমাধানও তো লাগবে। আমিনুল এবং তার মতো আরও অনেকেই একটা পরিষ্কার সংস্কারের পথের কথা বলছেন। চলুন সেই প্রস্তাবিত পরিকল্পনাটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, এখানে মূলত ৩টি ধাপের কথা বলা হচ্ছে। প্রথমত, যত রাজনৈতিক নিয়োগ আছে সেগুলো বাতিল করতে হবে। এরপর একটা অন্তর্বর্তীকালীন সময়ে নিরপেক্ষ কমিটি দিয়ে সংস্থাগুলো চালাতে হবে। আর সবশেষে ফিফার মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। মানে শেষ পর্যন্ত লড়াইটা কিন্তু মেধার মূল্যায়ন নিয়েই। লক্ষ্য হল এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে সেরা সংগঠক আর বিশেষজ্ঞরা দেশের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাবেন। শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের জোরে কেউ পদে বসে থাকবে না। আর এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশের কোটি মানুষের যে আবেগ, যে ভালোবাসা, তা কি পারবে ক্রীড়াঙ্গনের ভেতরে থাকা রাজনীতির এই জটিল জালকে ছিন্ন করতে? এই প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু ঝুলে আছে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ।